কখনো স্বপ্নেও ভাবিনি এক বাচ্চার মাকে বিয়ে করব। এক বাচ্চার মাকে বিয়ে করে আমার কোনো আফসোস নেই, বেশ সুখেই আছি। আমি ইয়াসির, একজন লয়ার। একদিন চেম্বারে অলেস দুপুরে চা খাচ্ছিলাম। হঠাৎ বোরখা পরা এক মেয়ে আসলো, বিধ্বস্ত মলিন চেহারা। দেখেই বোঝা যাচ্ছে কতকাল ঘুমায়নি। বোঝা যাচ্ছে মহিলা এককালে বেশ সুন্দরী ছিল, উজ্জ্বল শ্যামবর্ণ। সাথে একটা 4-5 বছরের ছোট ছেলেও আছে। ব্যাগ থেকে 2টা স্বর্ণের চুড়ি বের করে বলল, এই 2টা নিন, 2 ভরি ওজন হবে, প্লিজ আমাকে বাঁচান। আমি ওনাকে বসতে দিলাম, বললাম, আগে আপনি পানি খান, শান্ত হন। কি হয়েছে খুলে বলুন। মেয়েটি বলতে শুরু করলো, আমি এক সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, নাম সুমাইয়া। বিএসসি পাস করার পর বিএড করেছি। শহর থেকে একটু দূরে একটি হাই স্কুলে বিজ্ঞানের শিক্ষক হিসেবে জবও পাই। এক প্রবাসী ধনী ছেলের সাথে অনেক টাকার যৌতুক দিয়ে খুব ধুমধাম করে আমার বিয়ে দেওয়া হয়েছিল। পরিবারের ছোট মেয়ে হওয়াতে আমার বিয়েই শেষ বিয়ে ছিল, তাই বাবার বিয়েতে কোনো রকম কমতি রাখেনি। শ্বশুর বাড়ির চাহিদার বাইরেও বাবা অনেক অনেক কিছু দিয়েছিল। বিয়ের 3 মাস পরেই বর বিদেশে চলে যায়। এই 3 মাসই ছিল আমার বিবাহিত জীবনের শ্রেষ্ঠ সময়। বিয়ের পরও জব ছাড়িনি। সে বিদেশে চলে যাওয়ার পর আমার শাশুড়ি ননদ তাদের আসল রূপে ফিরে আসে। খুব ভোরে উঠেই বাড়ির সব কাজ করে স্কুলে চলে যেতাম। কিন্তু ইদানিং তারা আমাকে এত বেশি কাজ দিত, প্রায় প্রতিদিন স্কুলে যেতে দেরি হয়ে যেত। এদিকে আমি বুঝতে পারলাম আমি মা হতে চলেছি। যেটুকু সময় বাসায় থাকতাম, কাজ ছাড়া দুদণ্ড বিশ্রাম নিতে পারতাম না। তার ওপর নানাভাবে মানসিক টর্চার করত, নানা রকমের অপবাদ দিত। শ্বশুর বাড়ি থেকে স্কুল কাছে হওয়ায় শ্বশুর বাড়িতেই থাকতে হচ্ছে। আর আমার বড় বলেছে যেন বাপের বাড়ি না যাই। মা বাবা বারবার বলতেছিল চাকরি ছেড়ে বাবার বাড়ি চলে যেতে। কিন্তু আমার স্কুলের প্রতি, আমার স্টুডেন্টদের প্রতি এক অন্যরকম মায়া, ভালোবাসা, তাদের ছেড়ে যাওয়ার কথা ভাবতে পারতাম না। মাতৃত্বকালীন ছুটি পেয়ে তাকে অনেক বুঝিয়ে রাজি করিয়ে বাবার বাড়ি চলে আসলাম। নির্দিষ্ট সময়ে আমার পুত্র সন্তান দুনিয়াতে আসলো। এদিকে আমার শাশুড়ি ননদ আমার নামে নানা রকম মিথ্যা কথা বলে বিদেশে আমার স্বামীর কান ভরত। আমার স্বামীও খুব সহজে তাদের কথা বিশ্বাস করত। যেহেতু বাড়ির বড় ছেলে একটু বেশি মা বা পরিবার ভক্ত ছিল, তারা যেটা বলে সেটাই বিশ্বাস করত। আমাকে কল দিয়ে নানা রকম বাজে ব্যবহার করত, বারবার আমার প্রতি সন্দেহ প্রকাশ করত। বাবুর বয়স যখন 2.5 বছর, সে দেশে আসলো। আগে মোবাইলে অপবাদ দিত, এখন সরাসরি নানাভাবে অপবাদ দিতে লাগলো। একদিন সব সীমা অতিক্রম করে ফেলল। বলল, তোমার সাথে অন্য কারো সম্পর্ক আছে, তুমি অনেক রাত পর্যন্ত কার সাথে কথা বলো। আমাকে অনেক মারল, অনেক ঝগড়া হয়। ওর সাথে আমার শাশুড়ি ননদও এসে জুটেছে। সবাই মিলে আমাকে অপদস্থ করে যাচ্ছে। মা বাবাকে সব বললাম। তারা বরাবর বলল, মারে সবুর, ধৈর্য ধর, এই বুড়ো বয়সে আমাদের মান সম্মান যাবে, সমাজে মুখ দেখাতে পারবো না। বেশ বুঝতে পারতাম বাবা মা কান্না করতেছে। কিছুদিন পর আবার বিদেশে চলে যায়। আমি সংসার টিকে থাকার জন্য ধৈর্য ধরার চেষ্টা করে যাচ্ছি। প্রতিনিয়ত দগ্ধ হচ্ছি। মাঝে মাঝে ইচ্ছে হতো ছেলেকে সহ নিয়ে মরে যাই, নয়তো যেদিকে 2 চোখ চলে যায় সেদিকে চলে যাই। কিন্তু আমার কলিজার টুকরো ছেলেটার জন্য পারতাম না। খুব কষ্ট হতো। বাচ্চাটাকে দেখাশোনা করার জন্য সাহায্যকারী হিসেবে একটা ছোট মেয়ে রাখি। আমি স্কুলে যাওয়ার পর মেয়েটাকে দিয়ে কাজ করাতো। আমি কখনো কিছু বলিনি। একদিন আমার ননদ মেয়েটি তাদের কাজ করেনি বলে মেয়েটিকে খুব মারে। বাসায় আসার পর মেয়েটি কেঁদে বলেছিল, খুব অসহায় ফিল করেছিলাম। এখন কিছু বলতে গেলেই ঝগড়া বাঁধিয়ে ফেলবে, আর ওকে নানা রকম বানিয়ে বানিয়ে কথা লাগাবে। সে তো প্রতিদিনই কল দেয়, কিন্তু ভালোবাসার কথা বলে না, সন্দেহর কথা বেশি বলে, চাকরি ছেড়ে দিতে বলে। তাও সংসারে সুখের জন্য চাকরি ছাড়ার সিদ্ধান্ত নিলাম, যেহেতু মা বাবাও বলতেছে চাকরি ছেড়ে দিতে। স্কুলের প্রিন্সিপাল আমাকে মেয়ের মতো স্নেহ করতেন। ওনাকে সব খুলে বলাতে
উনি বললেন, চাকরি ছেড়ে দিও না, অনির্দিষ্টকালের জন্য ছুটি নাও। আমি পরম শ্রদ্ধা আর কৃতজ্ঞতায় খুশিতেই রাজি হয়ে গেলাম। কিন্তু একটু বুদ্ধি খাটিয়ে সবাইকে জানালাম আমি চাকরি ছেড়ে দিয়েছি। এখন তাদের অত্যাচার অন্যরকম বেড়ে গেল। সারাদিন কাজ করাতো, ছেলেটাকে একটু কোলে নিতে পারতাম না, খাওয়ানোরও সময় পেতাম না। প্রতিবাদ করলেই বিশাল ঝড় ঝগড়া। চিন্তায় চিন্তায় ঘুমোতে পারতাম না। সে কল করতো প্রতিদিন, কিন্তু কোনো দিন সুন্দর করে কথা বলতো না, শুধুই সন্দেহ করতো। একবারও ভাবতো না আমি তার সন্তানের মা। একবারও ভাবতো না আমি কি আসলে এসব করতে পারি কি না। কোনো সময় পরিপূর্ণ বিশ্বাসের সাথে আমার কাছে সত্যতা যাচাই করার প্রয়োজনই মনে করেনি। এই তো কয়েক মাস আগে সে আবার দেশে আসে। এবার মানসিক অত্যাচারের পাশাপাশি শারীরিক অত্যাচারও অস্বাভাবিক মাত্রায় বেড়ে গেল। বাবা মা এসেছিল, তাদেরকে অপমান করে তাড়িয়ে দিল। আর সহ্য করতে পারলাম না, খুব কান্না করেছি। জিজ্ঞাসা করলাম, কেন বাবা মাকে অপমান করলে? সে বলল, তোমার মতো মেয়েকে জন্ম দিয়েছে, তাদের অপমান তাদের প্রাপ্য। আমি বললাম, আমি খারাপ হলে আমাকে ছেড়ে দাও, কেন আমাকে ছেড়ে দিচ্ছ না? খুব ঝগড়া হলো। ঝগড়ার এক পর্যায়ে মারতে শুরু করলো। ছেলেটাকে নিয়ে এক প্রকার পালিয়ে এসেছি। আমি মুক্তি চাই। আমি কখনো চাইনি সে আমার হয়ে যাক, শুধু চেয়েছিলাম তার পরিবারের পাশাপাশি আমি একটু যেন ভালোবাসা পাই, আমার রেসপেক্টটুকু আমি পাই, তাদের পাশে একটু আমার জন্য জায়গা হোক। আমি পেয়েছি শুধু অবিশ্বাস, অশ্রদ্ধা আর সন্দেহ। তারপরও চেয়েছি আমার ছেলেটা যেন মা বাবা উভয়ের ভালোবাসা পায়। জানেন, বিয়ের পর 4 মাস সে আমাকে হাত খরচ দিয়েছিল। এরপর থেকে হাত খরচ, এমনকি ছেলেটার খরচও দেয়নি। বলতো তার টাকা দিয়ে আমি নষ্টামি করব। যাক, আমার তার টাকার প্রয়োজন ছিল না। আমার নিজের টাকা দিয়েই আমি এবং আমার ছেলের হয়ে যেত। এবার আমি মুক্তি চাই। অনেক অনেক সহ্য করেছি, ধৈর্য ধরেছি, সব কিছুর একটা সীমা আছে, বলে মেয়েটি অঝরে কাঁদতে লাগলো। মেয়েটির হাতে টাকা ছিল না, তাই হয়তো চুড়ি 2টিই দিয়েছিল। জানি না কেন চুড়িগুলো এনে আলমারিতে রেখে দিয়েছিলাম। সুমাইয়ার ডিভোর্স হয়ে গেল। মামলার কারণে সুমুর সাথে কথা হতো, দেখা হতো। সুমু বাবার বাড়িতে যায়নি, বাবা মায়ের প্রতি এক প্রকার অভিমান থেকেই। একটা ছোট বাসাও ঠিক করে দিয়েছিলাম। চাকরিটা ছেড়ে দিয়েছিল। একটি বেসরকারি স্কুলে চাকরিও ঠিক করে দিয়েছিলাম সুমুর অনুরোধে। আমি এত ধার্মিক না হলেও ধার্মিক, পদার্ণশীল মেয়ে পছন্দ করতাম। ওর আচার ব্যবহার, ধর্মের প্রতি একনিষ্ঠতা প্রতিনিয়ত আমাকে মুগ্ধ করত। আগে 5 ওয়াক্ত নামাজ না পড়লেও ইদানিং ফজরের সময়ও নামাজ পড়তে উঠে যায়। কোনো কোনো সময় জমায়েত নামাজ পড়তে শুরু করি। সুমুর প্রতি, সুমুর ছেলের প্রতি এক অন্যরকম মায়া, ভালো লাগা কাজ করত। এটা সেটা নিয়ে প্রায় সুমুর সাথে দেখা হতো। ধীরে ধীরে সেই ভালো লাগা ভালোবাসার রূপ নিল। প্রায় 1 বছর পর একদিন বলেই ফেললাম, আমি আপনার ছেলের বাবা হতে চাই, আপনি যদি অনুমতি দেন। সে চমকে উঠে অনেকক্ষণ চুপ করেছিল। খুব শান্ত এবং দৃঢ় আওয়াজে বলল, আমি এবং আমার সন্তানের যত্ন নিজেই নিতে পারবো। আমাদের ধ্যান রাখার জন্য কাউকেই দরকার নেই, অন্য কারো দয়ার দরকার নেই। তাছাড়া আপনার পরিবার, আমার পরিবার বলতে আমার একমাত্র বড় বোনই আছে। সে কানাডায় থাকে, বছরে একবার আসে। আমার খুশিতেই উনি খুশি হন, উনি কখনো দ্বিমত করবেন না। তাছাড়া সবাই খারাপ হয় না। আর আমি জানি আপনি আপনার এবং সন্তানের যত্ন নিজেই নিতে পারবেন। আমাকে আপনার প্রয়োজন নেই, কিন্তু আপনাদের আমার বড্ড বেশি প্রয়োজন। পিছনে ঘোরাঘুরি করে প্রেম নিবেদন করার বয়স নেই। প্লিজ আপনি ভেবে দেখুন, আমাকে তালহার বাবা হওয়ার সুযোগ দিন। বিশ্বাস করুন, আপনি নিরাশ হবেন না। আমি জানি সব শাশুড়ি, ননদ, শ্বশুরবাড়ির লোক খারাপ হয় না, ভালো মানুষ অনেক আছে, নয়তো এত সংসার টিকে থাকতো না। তবে এত এত বেশি কষ্ট পেয়েছি, এখন আর কাউকে বিশ্বাস হয় না, বিশ্বাস করতে মন চায় না। আরেকটাবার বিশ্বাস করে দেখুন না,
নিজের জীবনটাকে একটাবার সুযোগ দিন। সেদিন অনেকক্ষণ কথা হলো। 1 সপ্তাহ পরে সুমু আমাকে জানালো সে আমাকে বিয়ে করতে প্রস্তুত। এই একটি সপ্তাহ কিভাবে কেটেছিল আমি জানি না। বিয়ের দিন রাতেই তাকে চুড়িগুলো গিফট করেছিলাম। সে কান্না করে বলেছিল, কেউ বাবা মাকে বা পরিবারের অতি গুরুত্ব দিতে গিয়ে নিজের স্ত্রীকে মানুষই মনে করে না। আবার কেউ কেউ স্ত্রীকে অতি ভালোবাসতে গিয়ে বাবা মাকে ছেড়ে দেয়। আমি আপনার ভালোবাসা চাই, কিন্তু আপনার পরিবারের জায়গা দখল করতে চাই না। শুধু আপনার পরিবারের পাশাপাশি একটু নিজের জন্য জায়গা চাই। দেবেন তো? আজীবন তোমাকে আমার পাশে চাই। পাশে থেকো। আজকের গল্পটি এখানেই সমাপ্ত। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে পাশে থাকবেন।